আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মামুন। ইরানের নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় অবিশ্বাস্য রকমের দ্বিমুখী আচরণ করছেন সোমবার ক্ষোভ প্রকাশ করে এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ক্ষোভ কেবল সাম্প্রতিক কোনো আলোচনার ফল নয়। কয়েক মাস ধরে তেহরানের সঙ্গে যুদ্ধ, হুমকি, চাপ এবং সমঝোতার চেষ্টা চালিয়েও ইরানের রাজনৈতিক নেতৃত্বের আচরণ বুঝতে ট্রাম্প যে সমস্যায় পড়ছেন তারই আরেকটি প্রকাশ এটি। নিজের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের মনোভাব দ্রুত বুঝে তাদের দুর্বলতা কাজে লাগাতে পারেন এমন ধারণা বরাবরই তুলে ধরেন ট্রাম্প। কিন্তু ইরানের ক্ষেত্রে তার সেই কৌশল এখন পর্যন্ত প্রত্যাশিত ফল দেয়নি। গত সপ্তাহে সাংবাদিকদের সামনে ইরানের নেতৃত্বের প্রতি নিজের হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, তাদের কর্মকাণ্ড তাকে শুধু ক্ষুব্ধই করছে। সামনের দিনগুলোতে সেই হতাশা আরও বাড়তে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করার বিষয়ে নতুন একটি সমঝোতা কাছাকাছি পৌঁছেছে, কিন্তু গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারকারী জাহাজ থেকে ফি আদায়ের দাবি ছাড়তে রাজি নয় ইরান। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছে, এ ধরনের অর্থ আদায় তার কাছে গ্রহণযোগ্য নয়। ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া অচলাবস্থা শুধু সামরিক বা কূটনৈতিক সংকটে সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। তেলের দামে অস্থিরতা আমেরিকান ভোক্তাদের পাশাপাশি বিশ্ব অর্থনীতির উপরও চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে দীর্ঘায়িত সংঘাত যুদ্ধক্লান্ত আমেরিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। ইরানকে বুঝতে সমস্যায় পড়া অবশ্য ট্রাম্পের একার অভিজ্ঞতা নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকার প্রায় প্রত্যেক প্রেসিডেন্টই ইরানের জটিল ক্ষমতা কাঠামো, ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বোঝার চেষ্টা করেছেন। অধিকাংশ ক্ষেত্রে ওয়াশিংটনের সে প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। তবে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় 2015 সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি ছিল একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম। প্রায় 20 মাসের কূটনৈতিক আলোচনার পর সেই সমঝোতা হয়েছিল। ওবামা এটিকে তার প্রশাসনের বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখলেও রিপাবলিকান এবং কিছু ডেমোক্র্যাটের অভিযোগ ছিল, ইরানের কথিত মধ্যপন্থীরা ওয়াশিংটনকে বিভ্রান্ত করে নিজেদের জন্য সুবিধাজনক একটি চুক্তি আদায় করে নিয়েছিল। ইরান নিয়ে দীর্ঘদিন গবেষণা করা সাবেক CIA বিশ্লেষক এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক কর্মকর্তা কেনেথ পোলাকের মূল্যায়ন আরও কঠোর। তার মতে, ইরানের নেতৃত্বকে সবচেয়ে কম বুঝেছেন এমন আমেরিকান প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প সম্ভবত শীর্ষে। পোলাকের বিশ্লেষণে ট্রাম্পের ইরান নীতি এক ধরনের বৈপরীত্যের প্রতীক। একদিকে তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে অন্য অনেক প্রেসিডেন্টের তুলনায় বেশি আগ্রহ দেখিয়েছেন, অন্যদিকে তেহরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি সামরিক শক্তি ব্যবহার করেছেন, কিন্তু কোনো পথে এখন পর্যন্ত তিনি নিজের কাঙ্ক্ষিত ফল পাননি। এই সমস্যার অন্যতম কারণ ট্রাম্পের ধারণা, প্রচণ্ড সামরিক চাপ সৃষ্টি করা গেলে প্রতিপক্ষ দ্রুত আলোচনার টেবিলে এসে সমঝোতায় বাধ্য হবে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে বিমান হামলায় প্রায় 40 বছর ইরানের সর্বোচ্চ নেতা থাকা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ট্রাম্প প্রকাশ্যে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে এই দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানান। এমনকি পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রেও নিজের ভূমিকার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে বিমান হামলায় ইরানের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন, কিন্তু ওয়াশিংটন যে ধরনের গণঅভ্যুত্থানের আশা করেছিল তা ঘটেনি। বরং ইরানের কট্টরপন্থী রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো আরও কঠোর অবস্থান নেয়। মার্চে আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। আমেরিকান কর্মকর্তাদের ধারণা, বাবার তুলনায় তিনি আরও কঠোর এবং পারমাণবিক বোমা অর্জনের ব্যাপারেও বেশি আগ্রহী। মোস্তফা খামেনিকে ইরানের নেতা হিসেবে গ্রহণযোগ্য মনে করবেন না, ট্রাম্প আগেই এমন বার্তা দিয়েছিলেন। তেহরান কার্যত সেই সতর্কতা উপেক্ষা করে। এমনকি ট্রাম্প প্রকাশ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও নতুন সর্বোচ্চ নেতা তাতে সাড়া দেননি। তারপরও ইরানে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প। এপ্রিলের শেষ দিকে তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছাতে পারলে ইরান নিজের অবস্থান অনেক উন্নত করতে পারে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় একটি স্বাভাবিক রাষ্ট্র হিসেবে জায়গা করে নিতে পারে। ইরানি কর্মকর্তাদের অবস্থান অবশ্য ভিন্ন। তারা বলছেন, হরমুজ প্রণালী কিংবা পারমাণবিক কর্মসূচির মতো নির্দিষ্ট বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা সম্ভব, কিন্তু ওয়াশিংটনের বেশ কয়েকটি মৌলিক দাবি তারা মানতে প্রস্তুত নন। আর আমেরিকার সঙ্গে বৃহত্তর রাজনৈতিক পুনর্মিলনের সম্ভাবনা আরও ক্ষীণ, কারণ ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতা কাঠামোর একটি বড় অংশই কয়েক দশক ধরে আমেরিকা বিরোধী আদর্শের উপর দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে ট্রাম্পের মূল্যায়নও বারবার বদলেছে।
কখনো তাদের উন্মাদ, কখনো যুক্তিসঙ্গত, কখনো অত্যন্ত বুদ্ধিমান, আবার কখনো সম্পূর্ণ অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছেন তিনি। এই পরিবর্তনশীল বক্তব্যই তেহরানের রাজনৈতিক হিসাব সম্পর্কে ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা তুলে ধরে। ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনের ফরেন পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক সুজান ম্যালোনির মতে, কয়েক দশক ধরে আমেরিকার নীতি নির্ধারকেরা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক অঙ্গীকার এবং গভীরভাবে প্রাতিষ্ঠানিক হয়ে ওঠা ক্ষমতা কাঠামোর গুরুত্ব যথেষ্ট উপলব্ধি করতে পারেননি। আরেকটি বড় সমস্যা হলো, আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাদের প্রত্যক্ষ যোগাযোগ প্রায় নেই বললেই চলে। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, পরবর্তী নেতা আলী খামেনি কিংবা বর্তমান নেতা মোস্তফা খামেনির সঙ্গে আমেরিকার কোনো কর্মকর্তা সরাসরি বৈঠক করেননি। মেলোনির বিশ্লেষণে সাম্প্রতিক যুদ্ধ ইরানের ধর্মীয় ও সামরিক নেতৃত্বকে দুর্বল করার বদলে তাদের ক্ষমতা আরও সুসংহত করেছে। ফলে বর্তমান ব্যবস্থার ভেতরে বিকল্প কোনো কার্যকর ক্ষমতা কেন্দ্রও দৃশ্যমান নয়। ইরানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট থাকলেও সর্বোচ্চ ধর্মীয় নেতার কর্তৃত্বই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। বিভিন্ন সময়ে দেশটির সরকারে এমন নেতা এসেছেন যারা আমেরিকার সঙ্গে তুলনামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে ছিলেন, কিন্তু তাদের উপর ভরসা করে ওয়াশিংটনের চালানো উদ্যোগের বেশিরভাগই শেষ পর্যন্ত হতাশায় পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য কূটনীতিতে দীর্ঘদিন কাজ করা এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রেসিডেন্টের অধীন দায়িত্ব পালন করা ডেনিস রসের মূল্যায়ন, ইরানিরা আমেরিকানদের যতটা বুঝতে পেরেছে, আমেরিকা তাদের ততটা বুঝতে পারেনি। ইরানকে ভুলভাবে বোঝার ইতিহাস শুরু হয়েছিল ইসলামী বিপ্লবের পরপরই। 1979 সালে তেহরানে আমেরিকান দূতাবাস দখল করে 52 আমেরিকানকে জিম্মি করা হয়। তাদের মুক্ত করতে 1980 সালে প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলোচনার অনুমোদন দেন। কার্টারের ব্যক্তিগত ডায়েরি থেকে দেখা যায়, ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার দ্বন্দ্ব, ক্ষমতার হিসাব এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত ছিলেন। অনেকটা বর্তমানে ট্রাম্পের অবস্থার মতোই। 1980 সালের শুরুতে কার্টার মনে করেছিলেন একটি সমঝোতা প্রায় হয়ে গেছে। পরিকল্পনা ছিল জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ না করার অঙ্গীকার সহ কয়েকটি পদক্ষেপের বিনিময়ে জিম্মিদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে আয়াতুল্লাহ খোমেনি সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেন। শুধু ওয়াশিংটন নয়, ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এতে বিস্মিত হন। কার্টার পরে ঘটনাটিকে নিজের জন্য তীব্র হতাশা হিসেবে বর্ণনা করেছিলেন। পরবর্তী সময়ে জিম্মিদের উদ্ধারে আমেরিকার সামরিক অভিযানও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কার্টারের প্রেসিডেন্সির শেষ দিনে সমঝোতার মাধ্যমে জিম্মিরা মুক্তি পান। 5 বছর পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রশাসনও ইরানের ভেতরে কথিত মধ্যপন্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা খুঁজতে শুরু করে। এক ইরানি অস্ত্র ব্যবসায়ী দাবি করেছিলেন, আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের কিছু মধ্যপন্থী কর্মকর্তা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী হবেন। রিগ্যান এটিকে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখেছিলেন। এরপর লেবাননের আটক আমেরিকান জিম্মিদের মুক্তির বিনিময়ে ইরানের কাছে গোপনে আমেরিকান অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। পরে সেই অস্ত্র বিক্রির অর্থ কংগ্রেসকে পাশ কাটিয়ে নিকারাগুয়ার কমিউনিস্ট বিরোধী কনাট্রা বিদ্রোহীদের কাছে পাঠানোর ঘটনা প্রকাশ পায়। এটি পরবর্তীকালে ইরান কনাট্রা কেলেঙ্কারি হিসেবে পরিচিত হয়। ঘটনা প্রকাশ হওয়ার পর রিগ্যান প্রশাসন গভীর রাজনৈতিক সংকটে পড়ে। কয়েকজন আমেরিকান কর্মকর্তা অপরাধ স্বীকার করেন অথবা আদালতে দোষী সাব্যস্ত হন। রিগ্যানের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আত্মহত্যার চেষ্টাও করেন। শেষ পর্যন্ত ইরানের কথিত মধ্যপন্থীদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের সম্ভাবনা বাস্তব হয়নি। সিআইএর ধারণা ছিল পুরো উদ্যোগের সূত্রপাত ঘটানো ওই অস্ত্র ব্যবসায়ী সম্ভবত প্রতারক ছিলেন। 1997 সালে ইরানের সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে তুলনামূলক বাস্তব একটি সুযোগ আসে। খাতামি আমেরিকার সঙ্গে ভালো সম্পর্কের কথা বলেন এবং 1979 সালের দূতাবাস জিম্মি সংকট নিয়েও দুঃখ প্রকাশ করেন। ক্লিন্টন প্রশাসনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়। ইরানি পেস্তা ও কার্পেট আমদানির ওপর বিধিনিষেধ শিথিল করা হয় এবং ইরানের কিছু ঐতিহাসিক অভিযোগের ব্যাপারে সমঝোতামূলক বক্তব্য দেওয়া হয়। তৎকালীন সেক্রেটারি অব স্টেট ম্যাডেলিন অলব্রাইট 1953 সালে ইরানের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা অভ্যুত্থানে সিআইএর ভূমিকার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। ওই প্রধানমন্ত্রী ইরানের পশ্চিমা নিয়ন্ত্রিত তেল শিল্প জাতীয়করণ করেছিলেন, কিন্তু খাতামির সংস্কারবাদী অবস্থানের বিরুদ্ধে
ইরানের শক্তিশালী কট্টরপন্থীরা দাঁড়িয়ে যায়। তাদের আশঙ্কা ছিল আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে ইসলামী প্রজাতন্ত্রের পশ্চিমা বিরোধী রাজনৈতিক আদর্শই দুর্বল হয়ে পড়বে। অলব্রাইটের বক্তব্যের কয়েকদিনের মধ্যেই আলী খামেনি ওয়াশিংটনের সঙ্গে সংলাপের সম্ভাবনা কার্যত নাকচ করে দেন। ইরান বিশেষজ্ঞ করিম সাজ্জাদপুরের তথ্য অনুযায়ী খাতামি পরে ব্যক্তিগত আলোচনায় জানিয়েছিলেন, খামেনির বিশ্বাস ছিল ইরান কখনো আমেরিকার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারবে না। ইরানের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সমঝোতা করতে সবচেয়ে বেশি সফল হয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। 2015 সালের পারমাণবিক চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর সর্বোচ্চ 15 বছর পর্যন্ত বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হয়। বিনিময়ে তেহরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে স্বস্তি দেওয়া হয়। তৎকালীন মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তিটি হয়েছিল। ওবামা প্রশাসনের অনেক কর্মকর্তা আশা করেছিলেন পারমাণবিক সমঝোতা হয়তো আমেরিকা ও ইরানের মধ্যে বৃহত্তর সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হবে। সে প্রত্যাশা পূরণ হয়নি। আলী খামেনি পারমাণবিক চুক্তি অনুমোদন করলেও আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ দেখাননি। সমালোচকেরা তখন বলেছিলেন, রুহানির ক্ষেত্রেও খাতামির সময়ের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এরপর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। 2018 সালে প্রথম ট্রাম্প প্রশাসন ইরান পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয় এবং আগের তুলনায় আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে ইরান নিজের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করে। এর ফলে তেহরান ও ওয়াশিংটন ক্রমেই সরাসরি সংঘাতের পথে এগিয়ে যায়, যার চূড়ান্ত পরিণতি ঘটে 2026 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে। এখন সেই সংঘাত থামানো এবং হরমুজ প্রণালী নিয়ে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু ডেনিস রসের বিশ্লেষণ অনুযায়ী আলোচনার ক্ষেত্রেও ইরান এখন পর্যন্ত ওয়াশিংটনের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। যুদ্ধ দ্রুত শেষ করার জন্য ট্রাম্পের প্রকাশ্য আগ্রহ তেহরানকে আরও বেশি দর কষাকষির সুযোগ দিয়েছে। ইরানি নেতৃত্ব ওয়াশিংটনের দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখে এবং সেটিকেই আলোচনায় নিজেদের সুবিধায় ব্যবহার করে, এমনটাই রসের মূল্যায়ন। আমেরিকার প্রশাসনগুলো সাধারণত দ্রুত কোনো সমাধান কিংবা চুক্তিতে পৌঁছাতে চায়। বিপরীতে ইরানের নেতৃত্বের কৌশল অনেক বেশি দীর্ঘমেয়াদী। তাদের ধারণা, সময় যত গড়াবে প্রতিপক্ষের উপর চাপ তত বাড়বে এবং দর কষাকষিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে। 4 দশকের বেশি সময়ের আমেরিকা ইরান সম্পর্কের ইতিহাসও অনেকাংশে সেই বাস্তবতার সাক্ষ্য দেয়। কার্টার জিম্মি সংকটে রিগ্যান কথিত মধ্যপন্থীদের খুঁজতে গিয়ে, ক্লিন্টন সংস্কারপন্থীদের উপর ভরসা করে এবং ওবামা পারমাণবিক সমঝোতার পর বৃহত্তর সম্পর্কের আশা করে শেষ পর্যন্ত ইরানের ক্ষমতা কাঠামো সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন। ট্রাম্পের ক্ষেত্রে পার্থক্য হলো তিনি একই সঙ্গে সামরিক শক্তি এবং সমঝোতার প্রস্তাব দুটি অত্যন্ত আক্রমণাত্মকভাবে ব্যবহার করেছেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্ব পরিবর্তন, সামরিক হামলা এবং অর্থনৈতিক চাপের পরও তেহরানের মূল রাজনৈতিক কাঠামো ভাঙেনি, বরং নতুন নেতৃত্বের অধীনে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে।